আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত সেফ এক্সিট পেতে যাচ্ছেন না। নানা রকম অভাব, নানা রকম অভিযোগ, নানা রকম অনিয়ম অনেকটা সুনামির মতো তার দিকে ধেয়ে আসছে। দেশের মূলধারার গণমাধ্যমগুলো, পত্রপত্রিকাগুলো তার জমানার নানা রকম অনিয়ম এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে আক্রমণ করে প্রতিবেদন ছাপাচ্ছে, ফটোকার্ড ছাড়ছে, তাতে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড়। ডক্টর ইউনূসকে নিয়ে যেকোনো একটা গালি দিলে, যেকোনো একটা নেতিবাচক কথা বললে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। তিনি ওই জমানাতে কি করেছেন, কত টাকার সুবিধা নিয়েছেন, রাষ্ট্রের কত টাকা ক্ষয়ক্ষতি করেছেন ইত্যাদি নানা বিষয়ে, সেটা সরকার দলীয় কোনো মন্ত্রী, এমপি বলুন, কোনো সাংবাদিক বলুন বা অন্য যেকোনো ব্যক্তি বলুন, সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যাচ্ছে। অন্যদিকে যখন বর্তমান সরকার ১/১১ মানে ওই যে ২০০৬ সনে যে ১/১১ হলো, সেই ১/১১-র কুশীলব আছেন, বিশেষ করে মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল খালেদ মামুন, ডিজিএফআই এর প্রধান, তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো এবং তাদের কাছ থেকে যে জবানবন্দি আদায় করা হয়েছে, এরপর সব মহল থেকে বলা হচ্ছে যে এরা তো জাস্ট ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার। যারা এই হাতিয়ারের মালিক ছিল, আজকে যেভাবে ডিপ স্টেটের কথা হচ্ছে, তখনও একটা ডিপ স্টেট ছিল ১/১১-র ঘটনা ঘটানোর জন্য এবং স্পষ্টতই সেখানে দিল্লি এবং আমেরিকার একটা কালো হাত ছিল। দিল্লি এবং আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের পক্ষে কখনো কোনো অবস্থাতেই বিএনপির মতো একটা বৃহৎ দলের সঙ্গে চোখ উল্টানো সম্ভব ছিল না। তো সেই ১/১১-র সময়টিতে বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, বেগম জিয়ার উপর হয়েছে, তারেক রহমান সাহেবের উপর হয়েছে, কোকুর উপর হয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর হয়েছে। এখন বিএনপির যখন সুসময়, তখন তারা কোনো অবস্থাতেই সেই ১/১১-র কুশীলবদেরকে ছাড় দিতে নারাজ। বিভিন্ন কারণে তারা নারাজ। প্রথমত হয় কি, যে মার খায় সে বুঝে এটার বেদনা কত। ধরুন আপনাকে কেউ গাল ফাটিয়ে দিল, আপনার পিঠের উপর বেদমভাবে বেত মারা হলো, সেটা আপনার শিক্ষক, পিতামাতা বা অন্য যে কেউ হোক, আপনি কিন্তু কখনো ভুলতে পারবেন না। মৃত্যু পর্যন্ত আপনাকে সেই বেদনা তাড়া করবে। বিশেষত যখন অপমানজনকভাবে আপনাকে বন্দি করে, শৃঙ্খলাবদ্ধ করে আপনাকে বেদম প্রহার করা হবে, কিল, ঘুষি, চড়, থাপ্পড়, লাথি, গুঁতা আপনাকে ফেলে পাড়ানো হলো, পাবলিকলি গণপিটুনি দেওয়া হলো। আপনার মধ্যে যদি ন্যূনতম জিদ থাকে, আপনি প্রতিজ্ঞা করবেন যে বাঁচি মরি পরের কথা, যদি কোনোদিন সুযোগ পাই, আমাকে যে অপমান করেছে, আমাকে যে কষ্ট দিয়েছে, আমি তাদেরকে ছাড়ব না। এটা হলো মানুষের একটা স্বাভাবিক চরিত্র। আর আমরা এর বাইরে ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা ঔদার্য, এভাবে ক্ষমা করে দাও, ওভাবে ক্ষমা করে দাও, এটার পেছনে গল্প থাকে, অনেক কাহিনী থাকে, অনেক মিথ্যাচার থাকে এবং ক্ষেত্র বিশেষে যাকে বলা হয় যৌনতা থাকে, রাজভাণ্ডার থাকে, সিংহাসন থাকে। যেমন ধরুন, কোনো রাজা আপনাকে বেদমভাবে মারল, রাজ দরবারে চাপকে আপনার পিঠের চামড়া তুলে দিল, আপনি সেনাপতি, বের হয়ে গেলেন। অভিযোগ ছিল আপনি রাজার মেয়ের সঙ্গে প্রেম করেন। আপনি জঙ্গলে চলে গেলেন সঙ্গী সাথী নিয়ে, শক্তি সামর্থ্য অর্জন করে, গেরিলা যুদ্ধ করে সে রাজ্য দখল করে ফেললেন। কিন্তু রাজ্য দখল করার পরে আপনার প্রেমিকা, সেই প্রেমিকা আপনার কাছে ছুটে এলো, ওগো দোহাই তোমার, তুমি আমার বাবাকে মেরো না, আজ আমি তোমার।
আপনি বিয়ে করলেন, সিংহাসনে বসলেন, শ্বশুর মহাশয়কে ক্ষমা করে দিলেন। এর সঙ্গে যৌনতা থাকে, আরও অনেক কিছু থাকে। কিন্তু কোনো রকম কনসিডারেশন নাই, বিনিময় নেই। আর সঙ্গে, সঙ্গে আপনি সেটা ক্ষমা করে দেবেন, এটা হয় না। তো তারেক রহমান সাহেব যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দ্বারা তার কোনো কনসিডারেশন হয়নি। তাদের দ্বারা ক্ষতিপূরণ পাননি। তাদের দ্বারা কোনো অবস্থাতেই তার ভোগবিলাস বা অন্য কোনো জায়গাতে তার খুন-নিবৃত্তি হয়নি। তো কাজেই তাদেরকে তিনি ক্ষমা করবেন না। এবং তিনি যে লোকদেরকে গ্রেপ্তার করছেন, তার ফলে ক্রমশই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কারা, কারা এই ১১ সাথে জড়িত আছে এবং সবার শীর্ষে চলে যাচ্ছে মতিউর রহমানের নাম প্রথম আলো সম্পাদক, মাহফুজ আনামের নাম ডেইলি স্টারের সম্পাদক, গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চলে আসছে, ব্রিগেডিয়ার সাখাওয়াতের নাম চলে আসছে, আরও অনেকের নাম যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে। ফলে কি হলো, আতঙ্ক বাড়ছে, ডে বাই ডে আতঙ্ক বাড়ছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কে বা কারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছে তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, এই জন্য একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে সরকার হয়তো উত্তর দেবেন না বা কিছুই মনে করবে না, কিন্তু এটা এমনভাবে প্রচারিত হচ্ছে যেন জনগণ চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী তারা যেন দেশের বাইরে যেতে না পারেন। কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে বেশ কয়েকজন উপদেষ্টা দেশ ত্যাগ করেছেন, অনেকে গা ঢাকা দিয়েছেন, ঢাকা শহরে এমনভাবে আছেন যে তারা কি জীবিত না মৃত, তারা কি পলাতক, তারা কি গুপ্ত না সুপ্ত, কি অবস্থায় আছেন আমরা জানি না। আর কয়েকজন ওভার স্মার্ট হয়ে দেখানোর চেষ্টা করছেন আমরা শেখ হাসিনার জন্য এটা করেছি, আন্দোলনকারীদের জন্য এটা করেছি, জুলাই বিপ্লবের জন্য এটা করেছি, সরকার ক্ষমতায় থাকতে আমরা সারা বাংলাদেশ সোনায় সোহাগা করে দিয়েছি, সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে জাদুর বাক্স বানিয়ে ফেলেছে বাংলাদেশে, কিন্তু কাজ হচ্ছে না। এর কারণ হলো তারা যা কিছুই করেছেন তাতে বিএনপির কোনো উপকার হয়নি। বিএনপির উপকার হয়েছে খলিলুর রহমান সাহেবকে দিয়ে, বিএনপি নিয়ে নিয়েছে। বিএনপির উপকার হয়েছে যাকে দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি, তাদের সবাইকে বিএনপি রিহ্যাবিলিট করেছে। আর যে সমস্ত লোক চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন, তাদের দ্বারা যদি বিএনপি অপমানিত হয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, অথবা বিএনপির কোনো স্তরের নেতাকর্মীদের সাথে যখন তাদের সুসময় ছিল, তখন যদি তাদের কোনো ভালো সংযোগ না থাকে, প্রত্যেকটা লোক ডলা খাবেন। একেবারে পাটা দিয়ে পুঁতা দিয়ে যেভাবে ডলা দেয়া হয়, ওই ডলা খাবেন। আমাদের দেশে যাওয়া হয়, ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ চোখ উল্টায় ফেলে। দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক, আপনার বাসায় আসে, আপনার কাছে টাকা নেয়, পয়সা নেয়, আপনার দালালি করে। এরকম একজন লোক, রাস্তার মানুষ, হঠাৎ করে দেখা গেল মন্ত্রী হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন। তারপর ভাবটা এরকম, আপনাকে যে চেনেন এরকম তাদের কোনো লক্ষণ না। তো উপদেষ্টাদের মধ্যে অনেকে একটা সময় বিএনপির পিছে পিছে ঘুরঘুর করত, বিএনপির অফিসে একটা দাওয়াত পাওয়ার জন্য, বিএনপির একজন নেতার সঙ্গে একটু ভালো সম্পর্ক স্থাপন করার জন্য তাদের কত রকম চেষ্টা তদবির ছিল। আর যেই মুহূর্তে তারা ক্ষমতা পেল, মুহূর্তের মধ্যে আমি কার খালুরে, আমি কার মামুরে, আমি মানে এটা হয়ে গেছি, আমি ওটা হয়ে গেছি। অনেক বড় বড় মানুষ তাদের মানে উপদেষ্টা যারা হয়েছিলেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের অফিসে গিয়ে তাদের দ্বারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং অনেকে কান্নাকাটি পর্যন্ত করে আসছেন যে মানুষ এত দ্রুত খারাপ হয় কি করে, এত দ্রুত এত উদ্যত হয় কি করে।